তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। যথেষ্ট সময় নিয়ে খুব যত্ন করে স্কার্ফটা পরল স্বর্ণা। সাদা আর সোনালি কারুকাজ করা স্কার্ফটা চমৎকার। স্কার্ফটা ওকে বিয়ের আগে বড় ভাইয়া কিনে দিয়েছিল। ওর বিদায়ের সময় মাথায় হাত রেখে বলেছিলেন, ও বাড়িতে ইসলামের নিয়মকানুনগুলো ভুলে যাস না রে, পর্দাটা ধরে রাখিস, পারলে সামনে এগোবি, পিছনে ফিরিস না যেন। স্বর্ণা মাথা নেড়ে সায় দিয়েছিল ভাইয়ের কথায়, কিন্তু বিয়ের পর থেকে নামাজ পড়ার পর্দা করা দুটোই ভীষণ কঠিন হয়ে উঠেছে স্বর্ণার কাছে। কারণ ওর শ্বশুরবাড়ির সবাই খুব আধুনিক মানসিকতা সম্পন্ন। তাদের কাছে ইসলাম হলো জুম্মার নামাজ আর 2 ঈদের নামাজ, বুড়ো বয়সে হজ করা আর লাইন ধরে জাকাত দেওয়ার মাঝেই সীমাবদ্ধ। স্বর্ণার স্বামী মেরাজ পেশায় একজন ইঞ্জিনিয়ার। সম্পর্কে তিনি স্বর্ণারই এক দুঃসম্পর্কের ভাই হন। একবার এক বিয়ে বাড়িতে স্বর্ণাকে দেখে পছন্দ করেন তিনি। তারপর মাকে বলে বিয়ের প্রস্তাব দেন। স্বর্ণাদের বাড়ি থেকে কিছুটা আপত্তি উঠেছিল, কারণ প্রথমত মেরাজরা বেশ ধনী, সেই হিসেবে স্বর্ণারা মধ্যবিত্ত শ্রেণীর। দ্বিতীয়ত স্বর্ণাদের বাড়িতে যথাসম্ভব ইসলামিক নিয়মকানুন মেনে চলার চেষ্টা করা হয়। স্বর্ণার বাবা ছাড়া বাকিরা সবাই যেমন স্বর্ণার মা, বড় ভাই, ভাবি নামাজ রোজা পর্দার পাবন্দি করতে চেষ্টা করে। সেদিক দিয়ে মেরাজের পরিবার যথেষ্ট আধুনিক মনস্ক। এই 2 টানাপোড়েনের মধ্যে দিয়ে দুনিয়াবাদী চাহিদারই জয় হলো। ভালো ঘর ভালো বর পেলে কে হাতছাড়া করে? স্বর্ণার বাবা এমন সুপাত্র হাতছাড়া করতে মোটেও রাজি নন। বাবার আগ্রহ আর পীড়াপিড়িতে অবশেষে স্বর্ণাকেও রাজি হতে হলো। স্বর্ণার বিয়ে হয়েছে মাত্র মাসখানেক হয়েছে। এখনও নতুন বউ দেখতে আসা মেহমানদের কমতি নেই। প্রতিদিনই কেউ না কেউ আসছে। আজ মেরাজের সব বন্ধু আর তাদের বউরা আসবে। যাবার আগে মেরাজ তাকে জড়িয়ে ধরে আদর করে তৈরি হতে বলে ড্রয়িং রুমে গেছে। স্বর্ণাও বলেছিল, ভাবিদের ভেতরে পাঠিয়ে দিন, ওনাদের সাথে কথা বলি। ড্রয়িং রুমে সবার সামনে যেতে হবে কেন? মেরাজ ওকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আনকালচারদের মতো কথা বলো না তো। তারা আজ বাসায় আসবে নতুন বউ দেখতে, তোমার সাথে পরিচিত হতে। আর তুমি কি না? স্বর্ণা বেশি কিছু বলার সাহস পায় না, কারণ মেরাজ তাকে প্রচণ্ড ভালোবাসে বললেও রেগে গেলে ওর হুঁশ থাকে না। বিয়ের কিছুদিন পরই খুবই সামান্য একটা কারণে মেরাজ হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে মেরে চুরমার করেছিল। স্বর্ণার শাশুড়ি সেদিন স্বর্ণাকে বলেছিল, শোন রে মা, আমার ছেলেটা রাগটা একটু বেশি, ওর সাথে কখনো তর্কে জড়াবি না, যা বলে চুপচাপ মেনে নিবি। অভিমানে স্বর্ণার চোখ ফেটে পানি বেড়েছিল সেদিন। সে আর কিছু বলেনি এ নিয়ে। পরে অবশ্য রাতে বাসায় ফিরে খুব হাত পা ধরে মাফ চেয়ে স্বর্ণার ভালোবাসা আদায় করে নিয়েছিল মেরাজ। স্বর্ণা তৈরি হয়ে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে বারবার ঘুরিয়ে ফিরে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে নিচ্ছে যে তার সারা শরীর শালীনভাবে ঢাকা পড়েছে কিনা। সোনালি জামদানিতে স্বর্ণাকে অসম্ভব সুন্দর লাগছিল। ঠোঁটে ন্যাচারাল কালারে লিপস্টিক ছুঁয়েছে। একেবারে না লাগালে আবার মেরাজ রাগ করবে, তাই খুব সামান্যই দিয়েছে। স্কার্ফটাও সোনালি বোতাম দিয়ে পরিপাটি করেছে। এমন সময় মেরাজ ঘরে ঢুকলো। কই ডার্লিং সোনা, তুমি রেডি? বলে স্বর্ণার দিকে তাকিয়ে থমকে গেল। হাসি মুখের আলো ধীরে ধীরে কমে গেল। এটা কি পড়েছো তুমি? স্বর্ণা বুঝলো মেরাজ তার স্কার্ফের দিকে আঙ্গুল তুলেছে। সে কাপা স্বরে বলল, কেন? স্কার্ফটা তো সুন্দর। প্রশ্নটা তো সুন্দর অসুন্দরে না রে বাবা, এটা পরে ওদের সামনে যাবে তুমি? খোলো স্কার্ফ। স্বর্ণা থমথমে মুখে বলল, পরপুরুষের সামনে চুল খুলে আমি যাব না। মেরাজ মেজাজটা সামনে নিল চট করে। তাছাড়া স্বর্ণাকে এই মুহূর্তে কড়া কথা বললে যাচ্ছে তা মেরাজ। স্বর্ণা যার স্বভাব কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলবে, দরকার নেই। মেরাজ শান্ত স্বরে বলল, মাথায় কাপড় দিতে চাও ভালো কথা, আঁচলটা আছে কি করতে? স্বর্ণা মৃদু স্বরে আবদারের সুরে বলল, থাক না, এটা এত কষ্ট করে পড়েছি যখন। মেরাজ ঠান্ডা স্বরে বলল, না মানে না।
অগত্যা মনে মনে দীর্ঘশ্বাস চেপে স্বর্ণাকে স্কার্ফটা খুলতে হলো। আঁচলটা দিয়ে যতটুকু পারা যায় মাথাটা ঢেকে ঢুকে ড্রয়িং রুমে আসলো। সবাই একযোগে তার দিকে তাকালো। এক ভাবি উঠে এসে স্বর্ণাকে জড়িয়ে ধরে বললেন, বাহ মেরাজ ভাই, ভাবি তো খুবই কিউট। স্বর্ণা লজ্জায় মুখ নামিয়ে নিল। মিরাজের এক বন্ধুকে বলতে শুনল, কিরে, ভাবিকে সবার সাথে পরিচয় করিয়ে দিবি না? ওহ ইয়েস। বলে একে একে সবার নাম ধরে পরিচয় করিয়ে দিতে লাগলো মিরাজ। এ হলো শাওন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও জাভেদ, বিরাট ব্যবসায়ী, বুঝলে? কিন্তু জিজ্ঞেস করলে শুনবে ওর ব্যবসা ভালো যাচ্ছে না। ঘরে এক দফা হাসির রোল উঠল। আরেক বন্ধু দেখিয়ে বলল, এ হলো জামিল, নাম করা আর্টিস্ট, এখনো বিয়ে করেনি। ও নাকি ওর মনের মতো কাউকে এখনো খুঁজে পায়। জামিল নামের লোকটি বলল, ভাবি চাইলে আমার ছবির মডেল হতে পারে, ভাবির মতো ওই জিনিস আছে। আরেক বন্ধু পেছন থেকে বলে উঠল, বেটা, তোর নজর ভালো কর, পরের বউকে মডেল বানাবি কেন? নিজের বউ জোগড়া করে মডেল বানা। আরেক দফা হাসির রোল উঠল। স্বর্ণার মনে হলো ওর দম বন্ধ হয়ে আসছে। মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে গলা শুকিয়ে এলো। মেরাজ তখন বলে চলছে, ও হ্যাঁ, তোমাকে তো আর এক ব্যাচেলারের সাথে পরিচয় করানোই হয়নি। কিরে, তুই বাইরে বারান্দায় কেন? বলে সেই বন্ধুটিকে ডাকলো মেরাজ। সেই বন্ধু ঘরে ঢুকলে মেরাজ বলল, এ হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড প্লাস তোমার প্রতিবেশী। আমাদের বাড়ির অপোজিটের বাসাটাই ওদের। বেচারা এখনো বিয়ে করেনি, কারণ সেও তার মন মতো মেয়ে পায়নি। ও আবার হলো গিয়ে আমাদের বিশেষ আলিম সাহেব। ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে অনার্স করেছে। এখন কুষ্টিয়া ভার্সিটিতে শিক্ষকতা করে। ও মেয়েদের সামনে যায় না, তাদের দিকে তাকায় না। বেচারা আজ আমার ঝগড়ার ভয়ে পদধূলি রেখেছে। ওর নাম হলো আলিফ। স্বর্ণা এক ঝলক তাকিয়ে সালাম দেবার আগেই তার সামনে শস্ত্রসান্ডিত লোকটি মার্জিত ভঙ্গিতে সালাম দিয়ে সরে গেল। স্বর্ণার মনে হলো পুরো ঘরটাতে এই একজনই মানুষ যে তাকে দেখে কোনো মন্তব্য না করে সরে গেছে। স্বর্ণার লজ্জা আরও বেড়ে গেল এই ভেবে যে লোকটা নিশ্চয়ই স্বর্ণাকে বেহায়া ভাবছে। কিন্তু স্বর্ণাই বা কী করবে? স্বামীর আদেশের কাছে সে তো নিরুপায়। কিছুক্ষণ বসে থেকে স্বর্ণা মাথা ব্যথার অজুহাত দিয়ে উঠে এসেছে, কারণ মিরাজের এক বন্ধু বারবার স্বর্ণা দিকে তাকাচ্ছিল। স্বর্ণা এক ঝলক তাকিয়েই বুঝেছে লোকটা খারাপ। সবাই বিদায় নিল। মিরাজ থমথমে মুখে ঘরে এলো। স্বর্ণা ততক্ষণে পোশাক বদলে নিয়েছে। স্বর্ণা নিজেই জিজ্ঞেস করলো, আপনাকে কি চা দেবো? মিরাজ কোনো উত্তর করলো না। স্বর্ণার কাঁধে হাত রেখে বলল, মন খারাপ? মিরাজ এবার যেন ফেটে পড়ল। তোমার মতো আনকালচার্ড বউ যার আছে, তার সমাজে মুখ দেখানোর কোনো উপায় আছে? ওরা তোমার সাথে ছবি তুলতে চাইলো, দিলে না। সহজভাবে কারোর সাথে কথা বলে না। এত ঢং কোথায় শিখেছো? কলেজ ভার্সিটিতে যখন গেছো তখন কি কোনো ছেলের সাথে আড্ডা দাওনি? আজ যে বড় ধোয়া তুলসী পাতা সাজলে। স্বর্ণার মুখ বন্ধ করে মিরাজের অশ্রব্য কথাগুলো শুনতে লাগলো। এক পর্যায়ে মিরাজ নিজেই ক্লান্ত হয়ে পাশের স্টাডি রুমে চলে গেল। আর স্বর্ণা বালিশে মাথা রেখে কাঁদতে লাগলো। রাত কত হয়েছে স্বর্ণা বলতে পারবে না, চোখটা লেগে এসেছিল। হঠাৎ মিরাজের ডাকে ঘুমটা ভেঙে গেল। জড়ানো স্বরে ওকে ডাকছে মিরাজ। স্বর্ণার মনটা বিষাক্ত হয়ে গেল। সে কি এই লোকটার খেলার বোতল? মন চাইলেই ছুঁড়ে ফেলবে, মন চাইলেই কোলে তুলে নেবে। প্রতিটা দিন যে এক একটা পরীক্ষা। স্বর্ণা ঘরে বসে ট্যাব হাতে নিয়ে সূরা ইয়াসিন পড়ছিল। এইমাত্র আসরের নামাজ পড়ে উঠেছে। সাদা ধবধবে হিজাবে ওকে খুব নিষ্পাপ লাগছিল। এমন সময় মোবাইলটা বেজে উঠল। স্বর্ণা সূরা শেষ না করা পর্যন্ত ফোনটা সাইলেন্ট করে রাখলো। 2 মিনিট পরে সূরার শেষাংশ পড়ে ফোনটা দ্রুত রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে মিরাজের কর্কশ কণ্ঠ, ঘুমোচ্ছিলে নাকি? জি না, নাকি? আচ্ছা শোনো, আজ জামিলের বাসায় দাওয়াত। তুমি ওই নীল জর্জেটটা পরবে, বুঝেছো? আরে না না, আমি কোথাও যাব না, আমার মনটা ভালো নেই আজকে। মন ভালো হয়ে যাবে গেলে, রেডি থাকো।
স্বর্ণা কিছু বলার আগে মিরাজ ফোন কেটে দিল। স্বর্ণা ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে এলো। মনটা ভীষণ খারাপ লাগছে। আবার আজকে তামাশার পাত্রী হতে হবে। তাছাড়া মিরাজের ওই বন্ধুটা ভীষণ গায়ে পড়া লোক। হাত নেড়ে নেড়ে এমনভাবে কথা বলে যেন ছুঁয়ে দিতে চায়। স্বর্ণার খুব অস্থির লাগছে। দু হাতে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো স্বর্ণা। ডান হাতের মধ্যে মাথা ঠেকিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ খেয়াল করলো সামনের বাড়িটার বারান্দায় সেদিনের সেই লোকটা বসে বই পড়ছে। পা দুটো মেলে দিয়েছে সামনে টি টেবিলের উপর। বাম হাতে বই রেখে ডান হাতে গালের নিচে দিয়ে হেলান দিয়ে গভীর মনোযোগে বই পড়ছেন উনি। হঠাৎ পাতা উল্টাতে গিয়ে সামনের দিকে তাকালেন তিনি। স্বর্ণাকে দেখতে পেলেন। দুটো ভবনের মাঝে একটা 8 ফুট রাস্তার দূরত্ব, সবই পরিষ্কার দেখা যায়। স্বর্ণা সরে যাবার তাগিদ অনুভব করলো, কিন্তু তার সরে যাবার আগেই দেখলো লোকটি আস্তে করে উঠে চলে গেছে। স্বর্ণা মনে মনে আরেকবার লজ্জিত হলো। তারই তো সরে যাওয়া উচিত ছিল। বেচারাকে বই ফেলে উঠতে হতো না। পরক্ষণেই রাতের দাওয়াতের চিন্তায় মনটা আবার ভারাক্রান্ত হলো। সন্ধ্যার পরপরই মেরাজ এলো। কই সোনা, তুমি রেডি তো? মেরাজ আদর করে স্বর্ণাকে সোনা বলে ডাকে। বেডরুমে ঢুকে দেখে স্বর্ণা শান্ত ভঙ্গিতে কাপড় ভাঁজ করছে। মেরাজ প্রথমে হতভম্ব হয়ে গেল, পরে রাগ এসে সেই অবস্থা দখল করলো। তুমি রেডি হওনি কেন? কারণ আমি যাব না। মানে হাউ ডিয়ার ইউ? তুমি আমার মুখের উপর কথা বলছো? প্লিজ আমাকে ভুল বুঝবেন না। ওইসব পরিবেশে আমি খুবই আনইজি ফিল করি। যেতে যেতেই তো ইজি হবে। যাও রেডি হও, 10 মিনিট সময় দিলাম। আমাকে মাফ করবেন, আমি যাব না। মিরাজ কিছুক্ষণ তাকিয়ে থাকলো কটমটিয়ে, তারপর হঠাৎ বলল, এত ধার্মিক তুমি? স্বামীর আদেশ না মানলে যে সে স্ত্রী জাহান্নামী তা জানো না? হাদিস খালি তুমি একাই জানো? আমিও জানি। শোনো, একজন নারী 4টি শর্ত পূরণ করতে না পারলে সে জান্নাতে যেতে পারবে না। কি কি তাও তোমাকে মনে করে দিই। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজানের 30টা রোজা। 3, পর্দা। আর 4, স্বামীর সন্তুষ্টি। তুমি 4র্থ শর্ত কিন্তু মানছো না। স্বর্ণা হাসলো। বাহ, আপনার মুখে এটা শুনে খুব ভালো লাগলো। কিন্তু একটা কথা আপনার জানা থাকা জরুরি যে যখন আল্লাহর আদেশের সামনে স্বামী কিংবা পিতামাতার আদেশ এসে যায় এবং তাদের আদেশ যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে যায়, তখন বাবা মা কিংবা স্বামীর আদেশ অগ্রাহ্য করতে হবে, কেবল আল্লাহর আদেশই মানতে হবে। ধরুন আপনি আমাকে নামাজ পড়তে মানা করলেন কিংবা পর্দা করতে মানা করলেন বা গান গাইতে বললেন, তাহলে আপনার এসব আদেশ অগ্রাহ্য করে আমি সেটাই করব যেটা মহান আল্লাহর আদেশের সাথে সংঘর্ষিক নয়। বাকি আপনার সব আদেশ আমার মাথার উপর। প্রচণ্ড রাগে মেরাজ হাতের মোবাইলটা আছড়ে ফেললো মাটিতে। তারপর প্রবল চিৎকারে স্বর্ণাকে বকাঝকা করতে লাগলো। স্বর্ণা নির্বিকারে বসে রইল। একসময় বেরিয়ে গেল। গভীর রাতে ফিরল মেরাজ। স্বর্ণার সাথে কোনো কথা বলল না, এমনকি আজ বিছানাতেও সে নির্লিপ্ত। স্বর্ণা তার মান ভাঙাতে কাছে গেলে সে হাতের ইশারায় স্বর্ণাকে থামিয়ে দিয়ে বাম হাতে মোবাইলটা কানে ধরে বলল, হাই, কেমন আছো? আমি আছি এই তো মোটামুটি। কি? বউ বউ আছে তো কি হয়েছে? অকাজের বউ, বুঝলে? তোমাদের মতো স্মার্ট না। কি বলছো? সুন্দর? হ্যাঁ, মাকাল ফল বলতে পারো। ইচ্ছে করেই স্বর্ণাকে শুনিয়ে শুনিয়ে বলল মেরাজ। কথাবার্তার এ পর্যায়ে স্বর্ণা ফুপিয়ে কেঁদে বিছানা থেকে নেমে বারান্দায় চলে এলো। ওড়না চোখে চেপে ধরে কাঁদলো খানিক। ভেবেছিল মেরাজ হয়তো ওকে এসে বারান্দা থেকে নিয়ে যাবে, কিন্তু এলো না। দিনকে দিন মেরাজের ব্যবহার উত্তপ্ত হতে থাকলো। আগে তো তবু একবেলা রাগ করলে পরের বেলায় হাদুর করে কথা বলেছে, এখন তো বকাঝকা ছাড়া কথাই বলে না। স্বর্ণা বুঝতে পারছে ওর কথা মতো ফ্রি মিক্সিং অসভ্য হতে না পারলে মেয়েরা স্বর্ণার উপর রাগ করা কমাবে না। এরই মধ্যে একদিন মিরাজের জন্মদিন উপলক্ষে সব বন্ধুদের সাথে এবার কিছু বান্ধবী এলো। স্বর্ণা মৃদুস্বরে বলতে চেষ্টা করলো, এটা বিজাতীয় কালচার, ইসলামের জন্মদিন পালন করা অনুচিত। মিরাজ বাঁকা চোখে তাকালো। তোমাকে জিজ্ঞেস করেছি?
স্বর্ণা চুপ মেরে গেল। সে আজ আর ড্রয়িং রুমে গেল না, মেরাজও রাখলো না। স্বর্ণা রান্নাঘর আর ডাইনিং টেবিলেই ব্যস্ত থাকলো, কারণ শাশুড়ি আম্মা ঢাকায় নেই, বোনের বাড়ি বেড়াতে গেছে, তাই স্বর্ণাকেই সব সামলাতে হচ্ছে। হঠাৎ দেখলো মেরাজ একটা মেয়ের কাঁধে হাত রেখে তাকে বেডরুমে নিয়ে যাচ্ছে। স্বর্ণা বাকরুদ্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে মনের অজান্তেই দ্রুত বেডরুমে এলো, দেখলো দুজন খুব আড্ডা দিচ্ছে। মেরাজ মজা পেল স্বর্ণার জেলাসি দেখে। স্বর্ণা হঠাৎ মেয়েটার দিকে তাকিয়ে বলল, আপনি তো একজন বয়স্ক মেয়ে, আপনার কি এইটুকুও কমন সেন্স নেই যে আরেকজনের স্বামীর সাথে তার বেডরুমে চলে এসেছেন? মেয়েটি থতমত খেয়ে গেল। আসলে ভাবি, আমি তো আসতে চাইনি, মেরাজই নিয়ে এলো। এসব বললেই আপনি আসবেন? মেয়েটি হঠাৎ উঠে দাঁড়ালো। মেরাজ এভাবে আমাকে ডেকে এনে অপমান করার মানে কি? মেরাজ নিজেও বুঝতে পারেনি যে স্বর্ণা এভাবে মীরার উপর চওড়া হয়ে যাবে। সে স্বর্ণাকে কষে একটা ধমক দিল। স্বর্ণা কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। সব মেহমান বিদায় নিলে মেরাজ স্বর্ণাকে ডাকে। স্বর্ণা তখনও রান্নাঘরে ব্যস্ত ছিল, তবু কাজ রেখেই ছুটে আসে। জি। তুমি আমার গেস্টকে অপমান করলে কোন সাহসে? এতক্ষণ গেস্ট ছিল দেখে কিছু বলিনি। স্বর্ণা স্বাভাবিক সুরে বলল, আমি তাকে অপমান করিনি, বরং আপনি আমাকে স্ত্রী হিসেবে অপমান করেছেন। আমার সামনে আপনি। এতটুকু কথার মাঝখানে মেরাজ প্রচণ্ড চর কষে চর দিয়ে বলল, 100 বার আনবো, তোমার তাতে কি? ভালো না লাগলে সোজা বেরিয়ে যাও, তোমার মতো মেয়েকে আমার দরকার নেই। গেট লস্ট। স্বর্ণা ভয়ে বিস্ময়ে চুপ মেরে গেল, কিন্তু মেরাজ উত্তপ্তভাবে কথা বলেই চলেছে। এক পর্যায়ে বলল, আপনাদের অসামাজিক কাজ আমি করি না বলেই আজ আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, অত কথা বুঝি না, তুমি কালই চলে যাবে। তোমার মতো মেয়ের সাথে আমার সংসার চলবে না। যে আমাকে পথে ঘাটে অপমান করবে, তুমি বেরিয়ে যাও। তোমার বাপ ভাইকে ফোন দাও, তারা এসে নিয়ে যাক, আপদ বিদেয় হোক। তোমার লাইফটা বরবাদ হয়ে গেছে তোমার জন্য। মেরাজ জানে স্বর্ণাকে ঘায়েল করার এটাই মুখ্য অস্ত্র। স্বর্ণা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেললো। সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না। ওদিকে মেরাজ নাক ডাকিয়ে ঘুম। পরদিন সকালেও কথা না বলে নাস্তা না খেয়ে অফিসে যাবার জন্য বেরোতে নিলে স্বর্ণা মেরাজের পা জড়িয়ে ধরলে মেরাজ থেমে গেল। মেরাজের ঠোঁটের কোণে হাসি। স্বর্ণা কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দিন, বেয়াদবি হয়ে থাকলে মাফ চাই, তবু আপনি রাগ করে থাকবেন না প্লিজ। মেরাজ ওর দিকে তাকিয়ে বলল, তাহলে এখন থেকে যা বলবো সব শুনবে? শুধু পার্টিগুলোতে যেতে চাই না প্লিজ, ওটার জন্য আমাকে বাধ্য করবেন না। অনেক বাজে ঘটনা ঘটে ওসব জায়গায়। তাহলে ওসব জায়গা যখন খারাপ, তাহলে আমিও খারাপ। খারাপের সাথে থাকবে কেন? বাপের বাড়ি চলে যাও, অফিস থেকে এসে জানো তোমাকে আর না দেখি। বলে মেরাজ হনহন করে বেরিয়ে গেল। সে ভালো করেই জানে স্বর্ণা কোনো দিনও যাবে না। সমাজ আর ধর্মের ভয়ে তার মনে প্রবল, সে যাবার সাহসই পাবে না। কিন্তু বিকেলে ফিরে যখন দেখল স্বর্ণা সত্যিই চলে গেছে, তখন মেরাজ একটা ধাক্কার মতন খেলো। বেড সাইড টেবিলে একটা নোট লিখে রেখে গেছে স্বর্ণা। মেরাজ তা খুলে দেখল, আপনার বেশরীয়তি শর্ত পূরণে অক্ষম, তাই চলে গেলাম, আমাকে ক্ষমা করবেন। মেরাজ চিঠিটা পড়ে ছিঁড়ে বাস্কেটে ফেলে দিল। সে ভালো করেই জানে 2-3 দিনের মধ্যে বাপ নতুবা ভাই ঠিকই ঘাড় ধরে এনে দিয়ে যাবে। মেরাজ বন্ধু বান্ধবী বন্ধুদের বউদের নিয়ে নিজের আনন্দেই বোধ হয়ে রইল। স্বর্ণা ঘন ঘন চোখ মুছছে। সামনে ভাইয়া বাবা মা গম্ভীর মুখে বসে আছেন। ভাবি স্বর্ণার মাথায় হাত রেখে বলছেন, যত যাই হোক, এভাবে না বলে চলে আসাটা তোর উচিত হয়নি রে স্বর্ণ। স্বর্ণা কোনো জবাব দিল না। বাবা হঠাৎ ধমকে বলে উঠলেন, যা রেডি হয়ে চল, আমি তোকে দিয়ে আসবো। ভাইয়া আপত্তি সুরে বলল, সব মানা যায় বাবা, এসব স্ত্রীয় কাজের জন্য তার স্ত্রীকে জবাবদস্তি করতে পারে না। অত কথা দরকার নেই, বিয়ে হয়েছে, এখন এসব মেনে ওকে থাকতে হবে। ভাইয়া কিছু বলতে গেলে স্বর্ণা বাধা দিয়ে বলে ওঠে, থাক ভাইয়া, আমি চলে যাব, কারণ এটা আমার ভাগ্য। বলে স্বর্ণা উঠে চলে গেল। মা পুরোপুরি নির্বাক হয়ে বসে রইল। রাত প্রায় 10টা, এখনও মেরাজ বাড়ি ফেরেনি। স্বর্ণা কাজের লোকদের ডেকে জিজ্ঞেস করলো, সাহেব গত রাতে কখন বাড়ি ফিরেছে।
তারা জানালো দেরি করেই ফিরেছে। স্বর্ণা ভাত নিয়ে বসে থাকতে থাকতে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ চোখে মুখে পানির বড় একটা ঝাপটা খেয়ে চমকে উঠে দেখলো মেরাজ গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। তার মানে পানিটা ওই মেরেছিল। মেরাজ পানির গ্লাস রেখে হাত নেড়ে বলল, কি হলো? বাপের বাড়ি ঠাঁই হলো না, নাকি সম্পত্তি ছুটে যাবার ভয়ে তাড়াতাড়ি ফেরত পাঠিয়েছে? স্বর্ণা অনেক কথা সাজিয়ে রেখেছিল বলবে বলে, পণ করেছিল মেরাজ যাই বলুক রাগ করবে না। বেছে বেছে মেরাজের পছন্দের নীল শাড়িটা পরেছে, ও সুন্দর করে সেজেছে। কিন্তু মেরাজ এমন সব কথা বলা শুরু করেছে যে স্বর্ণার বুকটা ফেটে যাচ্ছিল। মেরাজ তখনও বলে চলছে, তুমি তো কোনো কাজেরই না, না ঘরকা না ঘাটকা। আমার জন্য তুমি আনফিট, বুঝেছো? তোমাকে দিয়ে আমার চলবে না। বলে জড়ানো পায়ে বেডরুমে ঢুকে গেল মেরাজ। স্বর্ণার সন্দেহ হচ্ছে মেরাজ হয়তো ড্রাঙ্ক। সে ভীরু পায়ে ঘরে উকি দিল। মেরাজ বাইরের কাপড়েই বিছানায় গড়িয়ে পড়েছে। স্বর্ণা ওকে ঠেলে ঠুলে ঠিক করে দিল, পা থেকে জুতা মোজা খুলে দিল। তারপর শার্টের বোতামটা খুলে শার্টটা গা থেকে সরাতে যাবে, তখনই ওর পকেটে স্বর্ণার হাত বাজলো। স্বামীর অগোচরে তার পকেটে হাত দেওয়া মানা, তাই স্বর্ণা সংকোচ করছিল। কিন্তু কৌতূহলের কাছে সংকোচ পরাজিত হলো, কারণ স্বর্ণার হাতে ধারালো কিছুর খোঁচা লাগায় সে পকেটটা ঝাঁকি দিতেই ছোট ছোট কানের দুটো ঝুমকো বেরিয়ে এলো। স্বর্ণা হাতের তালুতে ওগুলো নিয়ে চরম বিস্ময়ের সাথে তাকিয়ে রইল। মনে নানা চিন্তা উকি দিতে লাগলো। হঠাৎ মনকে বোঝালো, না জেনে শুনে স্বামীকে সন্দেহ করা ঠিক না। দরকার হলে মেরাজকে সকলেই জিজ্ঞেস করব। দুলগুলো আবার পকেটেই রেখে দিয়ে হাসতে করে শার্টটা খুলে হ্যাঙ্গারে রেখে দিল। পরদিন নাস্তার টেবিলে স্বর্ণা খুব যত্ন করে মেরাজের পছন্দের আলু পরোটা বানালো মাংসের ঝুড়ি দিয়ে। মেরাজ নিঃশব্দে খেলো, কিছু বলল না। স্বর্ণা কিছুক্ষণ ইতস্ত করে বলল, আপনার গতকালকের শার্টটা ময়লা ছিল, ওটা ধুতে দিয়ে দেই। মেরাজ পানি খেয়ে বলল, পকেট খালি করার সময় দেখো ওতে এক জোড়া দুল আছে, আমার পার্সের কাছে রেখে দিও, যাবার সময় নিয়ে যাব। স্বর্ণা বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মেরাজ দুলের কথা অকপটে বলছে, তার মানে ওটা হয়তো মেরাজ কিনেছে। বা স্বর্ণার ভাবনায় ছেদ পড়ল মেরাজের কথায়। দুলটা কার জানতে চাইলে না? বলেন। স্বর্ণা স্বাভাবিকভাবেই জানতে চাইল। ওটা জেসমিনের, চিনেছো? স্বর্ণার মুখে কালো মেঘের ঘনঘটা, আর সেটা দেখে মেরাজের ঠোঁটে বাঁকা চাঁদের হাসি। ঘাড়টা জায়গা মতোই পড়েছে। বলল, এখন প্রশ্ন করতে পারো জেসমিনের দুল আমার পকেটে কেন? না, জিজ্ঞেস করে কি হবে? স্বর্ণা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল। মেরাজ হাসি মুখে সেদিকে তাকিয়ে রইল। আজ বৃহস্পতিবার। এই দিনটিতে মেরাজ অফিস সেরে বন্ধুদের সাথে আড্ডা দেয়। সে উদ্দেশ্যে আজও জেসমিনদের বাসায় রওনা হলো। জেসমিন একটা পার্লার চালায়। বিয়ে হয়েছিল কিন্তু টেকেনি, এখন একাই থাকে। জেসিয়া ওর সাথে আরও অনেকেই দাওয়াত করেছে। আজ নাকি ওর জন্মদিন। এক বন্ধু টিপ্পনি কেটে বলল, বছরে তোর কয়টা জন্মদিন হয় রে? সবাই হাহা করে হেসে উঠল। জেসমিন মিরাজকে ভেতরের ঘরে নিয়ে বসালো। মেরাজের জন্য এই বাড়িতে খাতির সবাই জানে। এটা বন্ধু মহলে এখন ওপেন সিক্রেট, কারণ মেরাজ নারী ঘেঁষা আর জেসমিন টাকার বুজারি। আর তার লোভ মেরাজের সম্পত্তির দিকে। জেসমিন মেরাজের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে হাত পাতল। দাও আমার জন্মদিনের গিফট দাও। মেরাজ হেসে পকেট থেকে দুলজোড়া বের করে দিল। বলল, 1.5 ভরি আছে ওতে। জেসমিনের অন্তরটা নেচে উঠল, কিন্তু আবেগ দমন করে বলল, এইসব ছেলে ভোলার গিফটে আমি খুশি নই। আমাকে কবে ঘরে নিচ্ছ সেটা বলো। তুমি যখন যেতে চাও তখনই। মেরাজ দুষ্টু হেসে বলল। জেসমিন ওর বুকে কিল মেরে বলল, ঠাট্টা ছাড়ো, তোমার টুলটুলে বউ নাকি আবার ফিরে এসেছে। ওর জায়গায় ও, তোমার জায়গায় তুমি। ও এসেছে তাতে তোমার তো কোনো সমস্যা নেই। জেসমিন গম্ভীর হলো। না মেরাজ, আমাকে পেতে হলে ওকে ছাড়তে হবে। মেরাজ কিছু বলতে নিল, কিন্তু জেসমিন ওর ঠোঁটে তর্জনী দিয়ে বন্ধ করে দিল। মেরাজ আর কিছু বলার শক্তি পেল না। স্বর্ণা চায়ের কাপটা দিয়ে মেরাজের সামনে বসলো। মেরাজ ওকে এক নজর দেখে নিয়ে বলল, তোমাকে একটা কথা বলার ছিল। জি বলুন।
আমি জেসমিনকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বলে মেরাজ চায়ে চুমুক দিল। স্বর্ণার বুক ধক করে উঠল। কাপা স্বরে বলল, আমার কোনো দোষ হলে বলুন, শুধরে নেব। তোমাকে বলে তো লাভ নেই। পারবে টি শার্ট জিন্স পরে কাল আমার সাথে নৌবিহারে যেতে? পারবে না। ওখানে সব বন্ধুর বউয়েরা কত স্মার্ট, তারা সব ধরনের পরিবেশে ফিট, স্বামীর উপযুক্ত সঙ্গী, স্বামীর মন বোঝে, সেভাবেই চলে। তোমার মতো সেকেলে মাইন্ডেড না। জেসমিন তেমনই একটা মেয়ে, যেমন স্মার্ট তেমনই ইউনিক। এ পর্যন্ত বলে মিরাজ থামলো। স্বর্ণা মৃদুস্বরে বলল, তাহলে আমি কি করব? তুমি তোমার মতো থাকবে। জেসমিন অবশ্যই তোমাকে ত্যাগ করার শর্ত রেখেছে, কিন্তু আমি ওকে বোঝাবো যে তুমি তোমার মতো থাকবে, ওর কোনো সমস্যা হবে না। স্বর্ণা ভেজা চোখে তাকালো। তার মানে আমাকে থাকতে বলছেন আপনি? হ্যাঁ, সমস্যা কি? আমার প্রতি এই দয়ার কারণ? আমি তো আপনার ভালোবাসার পাত্রী হতে পারিনি। ভালোবাসা টাসা কিছু না, মাঝে মধ্যে তো স্বাদ বদলাতেও ইচ্ছে করে, তাই থাকো। স্বর্ণার গা রিরি করে উঠল। কিছু বলতে যাবে তখনই দরজার পাশ থেকে বড় ভাইয়ার কণ্ঠ। স্বর্ণালী। শুনে চমকে উঠল স্বর্ণা। একমাত্র ভাইয়া ওকে পুরো নামে ডাকে। সে তাকিয়ে দেখলো ভাইয়া ভাবি দুজনেই মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। স্বর্ণা দৌড়ে গিয়ে ওদের হাত থেকে প্যাকেট নিয়ে বলল, আরে ভাইয়া, ভেতরে এসো। ভাইয়া ভাবি দুজনেই গম্ভীর। স্বর্ণা ভাবছে, ভাইয়া সব শুনে ফেললো নাকি? মিরাজ সালাম টালাম কিছু না দিয়ে উঠে চলে যাচ্ছিল। হঠাৎ ভাইয়া তাকে পেছন থেকে ডাকলো, মিরাজ শোনো। মিরাজ তাকালো। বলেন। তুমি একটু আগে যা বলেছিলা তা কি সব সত্যি? সবাই চুপ হয়ে রইল। স্বর্ণা ভাইয়াকে থামাতে তার কাঁধে হাত রাখতেই ভাইয়া ওকে হাত দেখিয়ে থামতে বলল। মিরাজ শান্ত স্বরে বলল, হ্যাঁ সত্যি। কোনো সমস্যা? আমার বোনের দোষটা কি বলবে? কেন তুমি ওকে কষ্ট দিচ্ছ? মিরাজ কাউকে জমা খরচ দেয় না, মন চাইলে বোনকে নিয়ে যেতে পারেন, এমনিতেও সে এখানে কষ্টেই আছে। ভাইয়া বলেই থামাতে গেলে ভাইয়া ওর দিকে তাকিয়ে বলল, তৈরি হয়ে আয়, তুই আমার সাথে যাবি। যেখানে তোর ন্যূনতম স্ত্রীর মর্যাদা নেই সেখানে তোকে আমি ফেলে রাখতে পারবো না। ওকে ফাইন, স্বাচ্ছন্দ্যে নিয়ে যান, দুদিন পর আবার দিয়ে যাবেন যেন। বলে মিরাজ ভেতরে চলে গেল। স্বর্ণা দিশেহারার মতো সেদিকে তাকিয়ে থাকলো। মিরাজ শুনুন। ভাইয়া ধরা গলায় বলল, তুই রেডি হ, এই নরকে আর এক মুহূর্তে না। বারবার পেছন ফিরে দেখতে দেখতে চোখের পানি নিয়ে বেরিয়ে এলো স্বর্ণা। সব শুনে বাবা এবার আর কোনো মন্তব্য করলো না। মা কেবল বললেন, ওকে এভাবে নিয়ে এলি, এভাবে কি ওর জীবন কাটবে? ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। দুদিন পরে মিরাজের পক্ষ থেকে ডিভোর্স লেটার এলো। স্বর্ণা সেটা হাতে নিয়ে সারা দিন পাগলের মতো কাঁদলো। ভাইয়া দুশ্চিন্তায় পড়লেন। কয়েক মাস কেটে গেল। স্বর্ণার চোখের নিচে কালি পড়েছে। সারা দিন রাত নামাজেই কান্না করে ও। ওকে এমন দেখতে ভাইয়ার আর সহ্য হতে চায় না, কিন্তু কি করবে? সেরকম কোনো ভালো ছেলেও পাচ্ছে না যে নতুন করে বোনটাকে তার হাতে তুলে দেবে। এরই মধ্যে একদিন ভাবি ভাইয়াকে ফিসফিসিয়ে একটা ছেলের কথা বললেন। ভাইয়া সব শুনে বলল, ওরা এসে স্বর্ণাকে দেখে যাক। ছেলের মা আসবে, তার পছন্দেই ছেলে বিয়ে করবে। সেদিন ভাবি জোর করে স্বর্ণাকে নতুন থ্রি পিসটা পরিয়ে হালকা সাজিয়ে দিলেন। পাত্রের মা এসে স্বর্ণাকে ভালোভাবে দেখলেন, তারপর জানালেন মেয়ে তার পছন্দ হয়েছে। স্বর্ণাদের বাড়িতে আনন্দের ধুম পড়ে গেল। কেবল স্বর্ণার মুখটাই মলিন। স্থির হলো কোনো ঝামেলায় না গিয়ে সরাসরি বিয়ে করিয়ে সেদিনই মেয়ে নিয়ে যাবে ওরা। ছেলের মা বললেন, যে বিয়েতে খরচ কম হবে সে বিয়েতে বরকত বেশি হবে। স্বর্ণাদের পরিবার যেন আকাশের চাঁদ হাতে পেল। বিয়ের দিন ছেলের মা জানালেন তার ছেলে বিয়ের আসরেই দেনমোহরের শোধ করবে। স্বর্ণা কিছুটা অবাক হলো। খুশি হতে গিয়েও বুকের কোথায় যেন কাঁটা বিঁধে রইল। সেই কাঁটার নাম মেরাজ। রাত 10টায় বিয়ে পড়ানো হয়ে গেল। সালাম কালাম খানা পিনা শেষে বউ নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসর ঘরে ফুলের বিছানায় ঝরা ফুলের মতো মলিন মুখে বসে আছে স্বর্ণা। আজ এতগুলো মাসেও মিরাজকে মন থেকে মুছতে পারিনি। শুনেছে মিরাজ বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গেছে। স্বর্ণা দীর্ঘশ্বাস ফেলে অজান্তে চলে আসা চোখের পানিটুকু মুছল। ভাবি আজ জোর করে সাজিয়ে দিয়েছে। স্বর্ণা সাজতে চাচ্ছিল না। ভাবি ধমকে বলেছে,
পেছনের কথা ভেবে নিজের আগামীটাকে নষ্ট করিস না স্বর্ণ। তুই এখন অন্য কারো আমানত। মেরাজ ফেরাজের কথা মন থেকে সরিয়ে দে। স্বর্ণা এসব সাত পাঁচ যখন ভাবছে তখনই দেখলো শুভ্র সাফেদ পাঞ্জাবি পরিহিত লোকটা গমগমে কণ্ঠে তাকে সালাম দিল। স্বর্ণা ভীষণ চমকে উঠল। এই কণ্ঠস্বর কোথাও শুনেছে মনে হলো, কিন্তু মনে করতে পারল না। তিনি খাটে বসে মৃদু কেশে বললেন, আপনার কপালে হাত রেখে একটা দোয়া পড়তে হবে তো তাই। স্বর্ণা পাতলা ওড়নার ভেতর দিয়ে তাকালো, আর চোখগুলো বড় বড় হয়ে গেল। আরে এ তো সেই লোক, ওর বিয়ের পরপর মেরাজের আমন্ত্রণে ওদের বাসায় এসেছিল। কি যেন নাম? লোকটি আস্তে করে ঘোমটা সরিয়ে কপালে হাত রাখতে গিয়ে চমকে উঠে বলল, আপনি? স্বর্ণা লজ্জায় কষ্টে কেঁদে ফেলল। ওর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। লোকটা সাথে সাথেই বলে উঠল, আরে রে, কাঁদছেন কেন? আমি এসব ভেবে বলিনি। অবাক হয়েছি কারণ আমি জানতাম না যে আপনি আমার মায়ের পছন্দের পাত্রী। মা পছন্দ করেছেন, এটাই আমার জন্য আদেশ। আম্মা বারবার বলেছিলেন ফোনে দেখার জন্য, সময় করে উঠতে পারিনি। স্বর্ণা চুপ করে বসে রইল। লোকটা তার কপালে আলতো হাত রেখে মৃদু স্বরে দোয়া পড়ে উঠে দাঁড়ালো। ঘাবড়ানোর কিছু নেই, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, কারণ আমি জানি আজ আপনি সহজ হতে পারবেন না। এক কাজ করুন, শাড়ি জামা বদলে হালকা হন, তারপর ভালো মেয়েটির মতো চুপ করে শুয়ে পড়ুন। স্বর্ণা তাকালো। আর আপনি? আপনি চাইলে আমি অন্যত্র ব্যবস্থা করে নিতে পারি, অথবা খাটেও শুতে পারি। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কষ্ট হয় এমন কিছুই ঘটবে না, আই প্রমিস। লোকটার প্রাণবন্ত অকপট কথা স্বর্ণার কষ্টের ক্ষতে শান্তির প্রলেপ মাখালো যেন। স্বর্ণা আলতো করে চোখ মুছে বলল, না, খাটেই থাকুন। আপনাকে এদিক সেদিক দেখলে আপনার বাসার লোকেরা কি বলবে? লোক বলতে তো এক আম্মা আর আমরা দুজন। নিন শুয়ে পড়ুন, ফজরের সময় কিন্তু ডেকে দেব। লোকটির এ কথায় এবার স্বর্ণা মেঘলা আকাশে এক চিলতে রোদ দেখা দিল। মৃদু হেসে মাথা নাড়ালো। তাহলে তো খুবই ভালো হয়। লোকটা নিজের পাঞ্জাবি হ্যাঙ্গারে ঝুলিয়ে হাতে একটা বই নিয়ে খাটে হেলান দিয়ে বসলো। স্বর্ণা অবাক হয়ে তাকিয়ে বলল, বই পড়বেন এখন? কিন্তু আপনার সমস্যা হবে না, এখানে বেড সাইড ল্যাম্প আছে, আপনি লাইট নিভিয়ে দিতে পারেন। স্বর্ণা বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ মনে পড়ল, এই বারান্দা থেকে তো মেরাজের ঘর দেখা যায়। স্বর্ণার ভাবনায় পড়ল, এখন থেকে তো মেরাজে দেখা যাবে, কি করে সহ্য করবে ও? চেহারায় পানির ঝাপটা খেয়ে ধরফরিয়ে উঠে বসলো স্বর্ণা। খুব ভয় পেয়ে গেছে ও। উঠে বসে সামনে তাকিয়ে দেখে আলিফ হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। স্বর্ণাকে এভাবে হাঁপাতে দেখে ওর মুখ থেকে হাসি মুছে গেল। কি হয়েছে, ভয়ের স্বপ্ন দেখেছেন? স্বর্ণা চোখ বন্ধ করে মাথা নাড়ালো, ডান হাত দিয়ে চুলগুলো খামচে ধরল। আলিফ নরম সুরে বলল, সরি, এভাবে ভয় পেয়ে যাবেন ভাবিনি। আমি তো কেবল সুন্নত পালনের নিয়তে অল্প পানির ছিটা দিয়েছি, কারণ স্বামী স্ত্রীকে নামাজের জন্য এইভাবে জাগানোর কথা হাদিসে বলা আছে। স্বর্ণা জোর করে মুখে হাসি টেনে বলল, না, ভালো করেছেন বলে খাট থেকে নেমে পড়ল। ওর মেরাজের গ্লাস ভর্তি পানি মুখে ছুঁড়ে মারার কথাটা মনে পড়ে গেছে। অজু সেরে বেরিয়ে দেখলো আলিফ ওর জন্য অপেক্ষা করছে। স্বর্ণাকে দেখে বলল, আসুন, আজ আপনাকে নিয়ে নামাজ পড়ি, অন্যান্য দিন তো মসজিদে চলে যাই। স্বর্ণা আলিফের পেছনে নামাজে দাঁড়ালো। আলিফের তেলাওয়াত শুনে স্বর্ণা মুগ্ধ হয়ে গেল। নামাজ শেষে আলিফ কোনো কথা না বলে কোরআন নিয়ে বসে গেল। ওর দেখা দেখি স্বর্ণাও বসলো। জীবনে এমন পরিবেশ পাবে তা কখনো কল্পনাও করেনি। মেরাজ তো এ সময়, যাক, ওর কথা এই সময় না ভাবাই ভালো। আলিফের কলেজ বন্ধ থাকায় ও বাড়িতেই থাকে সারাক্ষণ। তবে ওর বই পড়ার নেশা খুব বেশি। বিভিন্ন ধরনের বই ওর কালেকশনে। স্বর্ণা অবসর সময় ওর সেলফের সামনে দাঁড়িয়ে বইগুলোর নাম পড়ছিল। একেবারে ওপরে তাকে সমরেশ মজুমদারের সুনীলের বইও আছে। এক কোণে দস্যু বনহুরের কালেকশনও আছে। স্বর্ণা আপন মনে হেসে ফেলল, মনে মনে বলল, বেশ চৌকস লোক তো।
স্বর্ণা নিজেও একসময় সেরা রোমান্টিক দস্যু বনহুরের বইয়ের খুব ভক্ত ছিল, সমরেশও পড়েছে কিছু। স্বর্ণা চারদিকে তাকিয়ে ছোট টুল টেবিল খুঁজছিল, একটা খাড়া টুল পেয়ে তাতে সাবধানে উঠে দাঁড়ালো। অনেক দিন পর নিজের পছন্দের বইগুলো হাতের কাছে পেয়ে খুব ভালো লাগছে, কিন্তু বইয়ে হাত দিতেই পেছন থেকে আলিফের ধমক শুনল। এ কি, আপনি এটার উপর দাঁড়িয়েছেন কেন? হঠাৎ আকস্মিক ডাক শুনে স্বর্ণা হকচকিয়ে গেল। ওদিকে টুলটাও নড়ে ওঠায় ব্যালেন্স হারিয়ে ফেলে সোজা মাটিতে। না, মাটিতে পড়ার আগেই আলিফ প্রায় লুফে নিয়েছে ওকে। সোজা করে দাঁড় করে আলিফ বলল, এই টুলটা তো ভাঙা, না ধরলে তো পরে ব্যথা পেতেন। আপনি ওভাবে না ডাকলে তো আমি পড়তাম না, আপনি তো জোরে ডাকলেন। স্বর্ণা এখনো কাঁপছে, হঠাৎ ওভাবে পড়ে যাওয়ায় লজ্জাও পেয়েছে কিছুটা। আরে আমি এবার কি করলাম? আলিফ হাসলো, তারপর বলল, যাক, কোথাও লাগেনি তো? স্বর্ণা মাথা নাড়ালো। আলিফ ফের বলল, কোন বই নামাবেন আমাকে বলুন, আমি নামিয়ে দিচ্ছি। স্বর্ণা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ওই যে ওটা। আলিফ ওর মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে ওপরের দিকে তাকালো। কোনটা? লজ্জা পেয়ে স্বর্ণা সরে যেতে নিলে আলিফ হঠাৎ নিচু হয়ে ওকে উঁচু করে ধরে বলল, নিন, নামান। কোনটা নামাবেন? হঠাৎ আলিফের এমন আচরণে স্বর্ণা ভীষণ চমকে চিৎকার দিল ভয় পেয়ে। ইয়া আল্লাহ, নামান, আমাকে পড়ে যাব, নামান প্লিজ। আলিফ ওকে শক্ত করে ধরে অটল দাঁড়িয়ে থেকে বলল, একটুও পড়বেন না, নিন বই খুঁজুন, আমি ধরেছি। স্বর্ণা ভীষণ অস্বস্তি বোধ করছে। আলিফ ওর উরুর কাছে শক্ত করে ধরে আছে। আলিফের মাথাটা স্বর্ণার পেটের কাছে। আলিফ ইচ্ছে করেই কিনা কে জানে একবার দুলুনি দিয়েছে, আবার তাতে স্বর্ণা ভয় পেয়ে আলিফের মাথাটা আঁকড়ে ধরেছে। একবার রেগে বলল, বই লাগবে না, নামান তো আমাকে। আলিফ হাসলো। আপনার ওড়নার জন্য কিছু দেখতে পাচ্ছি না আমি, আমার কি দোষ? তবু নামান, কাতর স্বরে বলল স্বর্ণা। আলিফ ওকে হঠাৎ ছেড়ে দিল। স্বর্ণা মাগো বলে আলিফকে জড়িয়ে ধরে আস্তে বেয়ে নিচে নামল। তারপর ফাজিল একটা বলে রাগ করে দুরদার করে চলে গেল সেখান থেকে। আলিফ হাহা করে হেসে উঠল। স্বর্ণা ঘরে এসে চুপ করে বসে আছে। আলিফ একটা বই হাতে নিয়ে ঢুকলো। স্বর্ণার লজ্জার সংকোচে ওর দিকে তাকাতে পারছিল না। আলিফ বইটা বাড়িয়ে ধরে বলল, এই নিন আপনার সেই বই। স্বর্ণা অনিচ্ছা সত্ত্বেও বইটা হাতে নিল, কিন্তু দেখলো আলিফ বইটার অপর প্রান্ত এখনো ধরে রেখেছে। স্বর্ণা অবাক হয়ে আলিফের দিকে তাকালো, বেহার মতো হাসছে সে। স্বর্ণা লজ্জা পেয়ে বইটা ছেড়ে দিল। আলিফ বলল, আরে কই, নিন না। আপনি তো দুষ্টুমি করছেন। আচ্ছা, আর করব না, এবার নিন। স্বর্ণা বই নিল। আলিফ ওর পাশে বসে বলল, কি নাম বইয়ের? স্বর্ণা পাতা উল্টাতে উল্টাতে বলল, তুমি আমার। আলিফ এসে ওর দিকে তাকিয়ে বলল, অবশ্যই, আমি তো তোমারই। স্বর্ণা বইটা রেখে উঠে দাঁড়ালো। আপনার জন্য চা নিয়ে আসি। আলিফ কৌতূহল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ওর চলে যাওয়া দেখলো। স্বর্ণা রান্নাঘরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। আলিফ যে এত দুষ্টু তা স্বর্ণার ধারণা ছিল না, কিন্তু নিজের মনে উকি দিয়ে দেখলো আলিফের দুষ্টুমিগুলো ওর ভালো লেগেছে। মেরাজ কখনো এমন করেনি। ওর যাবতীয় ভালোবাসা কেবল একটা জায়গায়। থাক, স্বর্ণার বাকিটা ভাবতে চায় না। আলিফ আমার স্বামী, ওর পূর্ণ অধিকার আছে আমার উপর, কিন্তু আমার ওরা মন এখনো আলিফের ডাকে সাড়া দিতে প্রস্তুত নয়। চা বানিয়ে ঘরে এসে দেখলো আলিফ বইয়ে ডুবে গেছে। ওর সামনে চা রেখে স্বর্ণা নিজের বইটা হাতে নিতেই শুনলো আলিফ বলছে, চিনি দেননি? স্বর্ণা দ্রুত চায়ের কাপে হাতে নিয়ে বলল, সে কি চিনি দেয়নি? চুমুক দিয়ে দেখুন। না থাক, আবার দিয়ে নিয়ে আসি। বেশি হয়ে গেলে এই জন্যই তো বলছি, চুমুক দিয়ে দেখুন না। স্বর্ণা কিছুটা ইতস্ত করে চুমুক দিয়ে নার্ভাস কণ্ঠে বলল, ঠিকই তো লাগছে। আলিফ অবাক হয়ে বলল, তাই নাকি, দেখি। তারপর যে পাশটা দিয়ে স্বর্ণা চুমুক দিয়েছে সেই পাশটা দিয়ে আলিফ চুমুক দিয়ে বলল, তাই তো।
স্বর্ণা দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে খানিক তাকিয়ে থেকে বিছানায় গিয়ে বই নিয়ে বসলো। আলিফও হেসে বইয়ে মন দিল। পরদিন আলিফ সকালবেলা নাস্তা খেয়ে চা টেনে নিল। স্বর্ণা নীরবে এটা ওটা ওকে এগিয়ে দিচ্ছে। আলিফ পুরনো কাণ্ডটা আবার করলো। মাকে ডেকে বলল, আম্মা, তোমার বৌমা তো চায়ে চিনি দেয়নি। শাশুড়ি স্বর্ণার দিকে তাকিয়ে বলল, দাও ওকে আর একটু চিনি দাও, ও চিনি বেশি খায়। স্বর্ণা সুগার পরোটা নিয়ে এগিয়ে গেল। কতটুকু চিনি দেব? খেয়ে দেখো, আমি জানি। আলিফ ওকে তুমি করে বলছে। স্বর্ণা কথা না বাড়িয়ে ছোট্ট চুমুক দিয়ে বলল, আমার কাছে তো ঠিকই লাগছে, আপনি বলেন আর একটু দেব? আলিফ চায়ের কাপ টেনে নিয়ে চুমুক দিয়ে বলল, আমার কাছেও ঠিক লাগছে। বলে স্বর্ণার দিকে তাকিয়ে মুচকি হাসলো। স্বর্ণার বুকের ভেতরে যে হাসি কাঁপুন তুলল। রাতে শুতে গিয়ে স্বর্ণা নানান কথা ভাবছিল। আলিফের আচরণ একজন বিশ্বস্ত বন্ধুর মতো। দুষ্টুমি করলেও সীমা ছাড়ায়নি। কিন্তু স্বর্ণা নিজে এখনও সহজ হতে পারছে না। আলিফ যদি বিশেষ কিছু দাবি নিয়ে আসে তাহলে সময় চাইবে স্বর্ণা। এমন সময় আলিফকে ঘরে ঢুকতে দেখে স্বর্ণা ঘুমিয়ে পড়ার ভান করে মুখ গুজে রইল। হার্ট এত জোরে বিট করছে ওর, মনে হচ্ছে আলিফ শুনতে পাবে। কেবলই মনে হচ্ছে এই বোধহয় আলিফ ওকে ডেকে তুলল, যেমনটি মিরাজ করত। কিন্তু হঠাৎ যখন নিজের গায়ে ভারী কাপড় অনুভব করলো তখন বুঝলো ওর গায়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মিনিট পাঁচেক পর আস্তে আস্তে চোখ খুলে দেখলো আলিফ এক মনে বই পড়ছে। স্বর্ণার মনটা প্রশান্তিতে ছেয়ে গেল। দেশে ফিরে গ্র্যান্ড পার্টি দিল মিরাজ। সব বন্ধুদের তাদের পরিবার সহ দাওয়াত দিল। আলিফের বাসায়ও এসেছে দাওয়াত দিতে। বেল বাজাতে আলিফই দরজাটা খুলে দিল। স্বর্ণার ডাইনিং স্পেসে দাঁড়িয়েছিল। হঠাৎ মিরাজকে দেখতে পেয়ে দেয়ালের সাথে সেটে গেল। ভয়ে ওর কণ্ঠনালী শুকিয়ে গেছে। আড়ালে দাঁড়িয়েই স্বর্ণা শুনতে পেল মিরাজ বলছে, তুই তো শালা বিয়ে করে ফেললি হুট করে, খবরও দিলি না। আলিফ হাসলো। কিভাবে খবর দেব? তুই তো দেশেই ছিলি না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তোর নতুন ভাবির সাথে এসে পরিচিত হয়ে যাস, ভালো লাগবে। আলিফ কোনো মন্তব্য করলো না। মিরাজ দাঁড়িয়ে গেল। আজ উঠি রে, যাস কিন্তু ভাবিকে নিয়ে যাস। ও আসলে এ ধরনের প্রোগ্রামে কমফোর্ট ফিল করে না। ও আচ্ছা, পারলে তুই যাস। গেলাম। ভাবিকে আমার সালাম শুভেচ্ছা দুটোই রইল। মিরাজ চলে যাবার পর গেট আটকে আলিফ ভেতরের দিকে তাকালো। একটু আগে স্বর্ণাকে ডাইনিংয়ে দেখেছিল, এখন নেই। স্বর্ণা দৌড়ে নিজের ঘরে এসে হু হু করে কেঁদে ফেলল। দু হাতে মুখ চেপে কাঁদতে লাগলো। কেন কাঁদছে ও নিজেও জানে না। এমন সময় আলিফের পায়ের শব্দে দ্রুত চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করলো। আলিফ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে হাতের ঘড়িটা খুলে রাখছে ঠিকই, কিন্তু ওর চোখ ড্রেসিং টেবিলের আয়না দিয়ে স্বর্ণাকে পর্যবেক্ষণ করছে। স্বর্ণা স্বাভাবিক ভঙ্গিতে বইয়ের পাতা উল্টাচ্ছে। আলিফ ওর এই স্বাভাবিক হবার অভিনয় ম্লান হাসলো। তারপর স্বর্ণার সামনে গিয়ে বসলো। স্বর্ণা ওকে এভাবে বসতে দেখে নড়ে চড়ে বসলো। আলিফ জিজ্ঞেস করলো, কি হয়েছে? মন খারাপ? স্বর্ণা মৃদু হেসে বলল, না তো। আলিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, যে চোখ ভালোবাসতে জানে সে চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। চোখটা মুছো। স্বর্ণা টিস্যুটা নিয়ে চোখের কোণে চেপে ধরতেই চোখের থেকে থাকা অশ্রুগুলো গড়িয়ে নেমে এলো। আলিফের শান্ত হবার অপেক্ষা করলো। কিছুক্ষণ পর স্বর্ণা নিজেই বলল, আমি জানি আপনি আমার উপর রাগ করছেন, কারণ আমার কান্না করা উচিত না। ভুল জানো, বরং এটাই স্বাভাবিক। তুমি না কাঁদলেই বরং অবাক হতাম। স্বর্ণা অবাক হয়ে তাকালো আলিফ। ওর গালে মৃদু চাপড় মেরে উঠে গেল। স্বর্ণা নিচে উঠল, পেছন থেকে বলল, আমাকে মাফ করে দিন। আলিফ চলে যাচ্ছিল। এই কথা শুনে ঘুরে দাঁড়িয়ে বলল, কিসের জন্য? এই যে আপনার মনে কষ্ট দিলাম, আসলে আমি আবেগ চাকতে পারিনি। আলিফ স্বর্ণার মুখোমুখি হয়ে বলল, এক শর্তে মাফ করতে পারি। স্বর্ণা তাকালো, বলল, যদি তোমার সুখ দুঃখ সব কিছুতে আমাকে বন্ধু মনে করে তার ভাগ দাও তো।
স্বর্ণা কৃতজ্ঞতার হাসি দিয়ে মাথা নাড়ালো। আলিফ দুহাত দুদিকে বাড়িয়ে ধরলো। স্বর্ণা সেদিকে তাকিয়ে আস্তে করে আলিফের বুকে মাথাটা ঠেকালো। আলিফ ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো। স্বর্ণার মনে হলো ওর 24 বছরের জীবনে এর চেয়ে প্রশস্ত জায়গা সে আর পায়নি। পরদিন মাকে বলে স্বর্ণাকে নিয়ে বেরোলো আলিফ। লাইব্রেরি থেকে বই কিনলো। স্বর্ণার জন্য দুটো ভালো বোরকা আর জিলবাব কিনলো। কেনাকাটা শেষে একটা চাইনিজের রাতের খাবার সেরে বেরোতে যাওয়ার পথে মেরাজের সাথে মুখোমুখি হয়ে গেল ওরা। মেরাজি ওদের প্রথম দেখলো। আরে বন্ধু, তুই? পরিচয় করিয়ে দিই, ও জেসমিন, আমার ওয়াইফ। আলিফ সেদিকে তাকালো না, কারণ মেরাজের কোণে ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে যথেষ্ট খোলামেলা আধুনিক পোশাক পরেছে। মেরাজ স্বর্ণার দিকে তাকালো। স্বর্ণার মুখ নিকাবে ঢাকা থাকায় চিনতে পারল না বটে, তবে মেরাজ তাকিয়ে যেন একটু থমকে গেল। স্বর্ণা আলিফের পেছনে প্রায় লুকিয়ে যেতে চাইল। মেরাজ হেসে বলল, নিশ্চয়ই ভাবি এটা। ভাবি, আমার শুভেচ্ছা রইল আপনাদের দুজনকে। একদিন আসবেন বাসায়। চলি রে। আলিফের দিকে তাকালো। আলিফ বেরিয়ে গেল। মেরাজ ভেতরে ঢুকে ভালো টেবিল খুঁজলো বসার জন্য। হঠাৎ কি মনে হতেই জেসমিনকে হাসছি বলে দৌড়ে বাইরে বেরোলো। আলিফ আর স্বর্ণা পাশাপাশি দাঁড়িয়ে আছে। মেরাজের বুকের ভেতরে হাতুড়ির ঘা পড়ল। মেয়েটি দাঁড়িয়ে থাকার ভঙ্গি, চোখ, সব কিছু স্বর্ণাকে মনে করিয়ে দিচ্ছে আজ মেরাজকে। মুখ নিচু করে ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখলো ওরা নেই, চলে গেছে। মেরাজ ফিরে গেল চাইনিজে, কিন্তু অনেক বড় একটা চিন্তা ওর সামনে প্রশ্ন হয়ে দেখা দিল। আলিফের বউকে আমার এত চেনা মনে হলো কেন? কে সে? এক অদ্ভুত তাড়না কাজ করছে মেরাজের মধ্যে। তার মন বলছে ওই মেয়েটাকে সে চেনে, কিন্তু কিভাবে সম্ভব? নানা ভাবনায় মনটা আচ্ছন্ন হয়ে আছে। পরদিন সকালে বারান্দায় অনেকক্ষণ পায়চারি করলো। একবার না একবার তো দেখা যাবেই মেয়েটিকে। না, দেখা পর্যন্ত মেরাজের মন শান্ত হবে না। জানতে হবে কে ওই মেয়ে। সেদিন তারপর দিন প্রতিদিন যতক্ষণ বাসায় থাকে মেরাজের নজর থাকে বারান্দায়, কিন্তু গত 7 দিনে একবারের জন্য মেয়েটি বারান্দায় আসেনি। আলিফ আসে, বসে বই পড়ে, বউ আসে, কিন্তু মেয়েটা আসে না। অবশেষে একদিন ধরা পড়ল সে মেরাজের চোখে। মেরাজের মনে হলো ও শ্বাস নিতে ভুলে গেছে। মেয়েটি চারপাশে হালকা চোখ বুলিয়ে বারান্দার গেটে দাঁড়িয়েই নিজের ভেজা চুলগুলো টাল দিয়ে হালকা কয়েক চাপড় দিল। মেরাজের বিস্মিত চোখের সামনে টাওয়েলে মেলে দিয়ে সরে যাবার আগেই মেরাজ বারান্দায় বেরিয়ে এলো। স্বর্ণা নিজের জায়গাতেই জমে গেল। মনে হলো ওর পা দুটো কেউ গ্লু দিয়ে মাটির সাথে গেঁথে দিয়েছে। মেরাজের চোখে বিস্ময় না বেদনা তা বোঝা গেল না। সম্মতি ফিরে পেতে স্বর্ণা দ্রুত ঘুরে ঘরের দিকে যেতে নিল, কিন্তু ওর বেগতিক নড়াচড়ায় পা স্লিপ করে গেল। দ্রুত হাত বাড়িয়ে দেয়াল ধরতে পারলেও কপালটা ঠুকে গেল গ্রিলের সাথে। স্বর্ণা সাথে সাথে কপালে হাত দিয়ে উফ মা বলেই বসে পড়ল। মেরাজ অজান্তে হাত বাড়ালো, যেন ওখান থেকে স্বর্ণাকে ধরে তুলবে, কিন্তু অক্ষম আক্রোশে গ্রিলের গায়ে ঘুষিটা বসালো। ঠং শব্দ পেয়ে আলিফ দৌড়ে এলো। স্বর্ণাকে মাটিতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে দ্রুত ওকে ধরে কপাল তুলে দেখলো কপালটা ফুলে গেছে, সামান্য ফেটেও গেছে। আলিফ দ্রুত স্বর্ণাকে পাজাকুলা করে তুলে নিয়ে রুমে নিয়ে আসলো। মেরাজ অসহায়ের মতো চেয়ে রইল। বেচারি, ওর জন্যই তো ব্যথাটা পেল। হঠাৎ পেছনের একটি দিনের কথা মনে পড়ল। বিয়ের পরপর একদিন স্বর্ণা আঙুল কেটে ফেলেছিল, আর তা থেকে রক্ত ঝরছিল। মেরাজ তা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। স্বর্ণা বলেছিল, সিনেমার নায়করা তো নায়িকাদের হাত কাটলে মুখে নিয়ে নেয়, আপনিও চাইলে তেমন করতে পারেন। বলে স্বর্ণা নিজের আঙুলটা ওর মুখের সামনে ধরেছিল। মেরাজ হাতটা দিয়ে ওর হাতটা সরিয়ে দিয়ে বলেছিল, ন্যাকামি আমার একদম পছন্দ না। সেসব দিনের কথা মনে পড়ে আজ প্রথমবারের মতো মেরাজের মনে হলো সে স্বর্ণাকে আসলে কষ্ট দিয়েছে। বিষণ্ণ মনে ঘরে ঢুকে দেখলো জেসমিন ফোনে কারোর সাথে যেন কথা বলছে। ওকে দেখে সে বাইরে চলে গেল। মেরাজ দীর্ঘশ্বাস ফেলে ওর কথা শেষ হবার অপেক্ষা করতে লাগলো, কিন্তু জেসমিন
বারান্দার দোলনায় বসে কথা বলছে দুনিয়া ভুলে গিয়ে। ঘন্টাখানিক পর মেরাজ বারান্দায় উকি দিয়ে বলল, কি ব্যাপার, তোমার কথা শেষ হবে না? আমি বাইরে যাব। জেসমিন ফোনটা চেপে ধরে বলল, বাহিরে যাবে চাও? তোমাকে আটকে রেখেছে নাকি ঢং? বলে আবার ফোনে কথা বলতে শুরু করলে মেরাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে গিয়ে সোজা জেসমিনের কান থেকে মোবাইলটা টেনে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারল। জেসমিন হতভম্ব হয়ে বলল, এটা কি করলা তুমি? আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি তোমার ফোন? জেসমিন অক্ষম আক্রোশে চেঁচিয়ে উঠল, এই কুত্তা, আমি কি তোর বান্দি দাসী নাকি যে যখন আঙুল নাচাবি দৌড়িয়ে আসবো? তুই আমার ফোন কিনা দিবি আজই, এক্ষুনি। তোর ফোনের আমি নিকুচি করি। তার একটু পর মিরাজ গাড়ি নিয়ে একদিকে আর জেসমিন আরেক গাড়ি নিয়ে আরেক দিকে চলে গেল। কপালটা টনটন করে ব্যথা করছে। আলিফ প্রায় ঘন্টাখানেক বরফ ধরে রেখেছে বলে ফোলাটা অনেক কমে এসেছে। আলিফ ফার্স্ট এড বক্সে নিয়ে ওর কপালে ব্যান্ডেজ করে দিল। তারপর নিজে গিয়ে ফ্রিজ থেকে দুধ এনে স্বর্ণাকে নিজের হাতে খাইয়ে দিল। স্বর্ণা বারবার আপত্তি করছিল, আপনি তো আমাকে পুরো দোস্ত রুগী বানিয়ে ফেলবেন দেখছি। আমি এখন ঠিক আছি বলে বিছানা থেকে নামতে গেলে আলিফ ওকে ধরে বিছানায় ফের শুয়ে দিয়ে বলল, চুপ করে শুয়ে রেস্ট নাও, উঠলে খবর আছে। এইভাবে শুয়ে থাকতে বোর লাগে তো। তাই দাঁড়াও, আমিও এসে পাশে শুবো তাহলে, আর বোর লাগবে না। কি আসবো? স্বর্ণা কড়া চোখে তাকিয়ে ঝট করে পাশ ফিরে শুলো। আলিফ হেসে বারান্দায় চলে গেল। রাতে কপালের ব্যথাটা কমে এলে স্বর্ণা উঠে রান্নাঘরে এলো। ও জানে আলিফ রাতে একবার চা খায়। চা বানিয়ে আলিফের টেবিলে রাখতেই ও মুখ তুলে তাকালো। তুমি আবার এত রাতে চা করতে গেলে কেন? সমস্যা নেই, খান। চলো বারান্দায় গিয়ে বসে চাটা খাই, আজ খুব সুন্দর জ্যোৎস্না। চলো যাবে? স্বর্ণা খানিকটা ভেবে বলল, চলুন যাই। বারান্দায় এসে স্বর্ণা চোরা চোখে সামনের বারান্দার দিকে তাকালো। না, অন্ধকার হয়ে আছে। স্বর্ণা এবার কিছুটা সহজ হয়ে বসলো। আলিফ কয়েক চুমুক খেয়ে স্বর্ণাকে দিল। নাও তুমিও খাও, ভালো লাগবে। স্বর্ণা হাত বাড়িয়ে কাপটা নিয়ে তাতে চুমুক দিল। আলিফ আকাশের দিকে তাকিয়ে বলল, আজকের চাঁদটা অন্যান্য দিনের চেয়ে বেশি সুন্দর লাগছে। তাই? কিন্তু কেন? স্বর্ণা প্রশ্ন করলো। আলিফ ওর দিকে তাকিয়ে বলল, কারণ আজ যে তুমি আমার পাশে আছো, এই জন্য। স্বর্ণা মুখ টিপে হাসলো। আলিফ ওর হাত ধরে পাশে বসিয়ে ওর কাঁধে হাত রাখলো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, দেখি তো উত্তর দিতে পারো কিনা। স্বর্ণা হাসি মুখে তাকালো। আলিফ ওর কানে কানে কথাটা বলতেই স্বর্ণা ওকে কিল মারতে শুরু করলো। আলিফ প্রথমে কাত হয়ে কিলগুলো পিঠে শুয়ে নিচ্ছিল। পরে হঠাৎ স্বর্ণাকে টেনে জড়িয়ে ধরতে গেলে স্বর্ণা লাফ দিয়ে উঠে গেল। আলিফ খপ করে ওর ওড়নাটা ধরে উঠে স্বর্ণাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলতে লাগলো। আর তা শুনে স্বর্ণা দু হাতে মুখ ঢেকে ফেললো। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আলিফের বুকে মুখ লুকালো। আলিফ আর স্বর্ণা যেভাবে দাঁড়িয়ে আছে তাতে মনে হচ্ছে ওরা দুজন না একজন। ওরা কি বলছে তা সবটা স্পষ্ট না হলেও ওদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না। তবে ওরা এদিকটা দেখেনি, নইলে একটু খেয়াল করলেই দেখতে পেত অন্ধকারে একটা জ্বলন্ত আগুন কিছুক্ষণ পর পর ওঠানামা করছে, যার অর্থ হলো কেউ ওখানে একজন সিগারেট খাচ্ছে। পরদিন সকালে মিরাজের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। জেসমিনকে বলে লাভ নেই, কারণ গত 2 দিন ধরে সে কথা বলছে না। তারপরও মিরাজ নিজেই বলল, তাড়াতাড়ি নাস্তা দাও, বেড়ে যাব, এমনিতেই দেরি হয়ে গেছে। মিরাজ কিছুক্ষণ কড়া চোখে তাকিয়ে বলল, মনে পড়ে গেল পুরনো দিনের কথা। স্বর্ণাকে কোনো দিনও মিরাজ ওঠার পরেও শুয়ে থাকতে দেখেনি, বরং নাস্তা তৈরি করে সে মিরাজকে ডাকতে আসতো। এর জন্য কখনো বকাও খেতে হতো ওকে। দীর্ঘশ্বাস ফেলে নামতে গিয়ে মনের ভেতরে কেউ যেন আচমকা বলে উঠল ওকে,
তুমি নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছ। বিছানা থেকে নামতে গিয়ে মনে হলো শীতটা আজকে বেশি। তাছাড়া কাজ না থাকলে সাধারণত মিরাজ এত সকালে ওঠে না। বাথরুমে যাওয়ার সময় অভ্যাসবশত পর্দা সরিয়ে ওই বারান্দায় উকিয়ে দিল। নিজের জায়গাতেই স্থির হয়ে গেল। ওড়না পেঁচিয়ে গায়ে শাল জড়িয়ে স্বর্ণা বসে আছে। কোলে একটা প্লেট, তাতে সম্ভবত পিঠা। সে ছোট ছোট করে ভেঙে আলিফের মুখে দিচ্ছে, আর আলিফ রাজা বাদশার মতো বই পড়তে পড়তে সেই পিঠা খাচ্ছে। মেরাজের সর্বাঙ্গে যেন কেউ বিছুটি পাতার রস মাখিয়ে দিয়েছে। সে পর্দার আড়াল থেকে লোভীর মতো সে দৃশ্য দেখছে। হঠাৎ স্বর্ণা উফ করে উঠলে আলিফ বই ফেলে ওর হাত আঁকড়ে ধরল। মনে হয় কামড় লেগে থাকতে পারে। তারপর দৃশ্যগুলো মেরাজ আর দেখতে পারল না। এই কদিনেই ওদের মাঝে এত ভালোবাসা জন্ম নিল কি করে? দেখে মনে হয় যেন জন্মান্তরের বন্ধুত্ব। চোখ বন্ধ করে দেয়ালে মাথা ঠেকিয়ে অক্ষম আক্রোশে মনে মনে ফুঁসতে লাগলো। আলিফের মুখ থেকে টান মেরে নিজের আঙুল ছাড়িয়ে নিল স্বর্ণা। 7 আপ খাচ্ছেন নাকি? তাহার চেয়েও মজা বলে আলিফ স্বর্ণাকে নিজের কোলে টেনে নিল। স্বর্ণা চারদিকে তাকিয়ে বলল, আরে লোকে দেখলে কি বলবে? এত ভোরে লোক কোথায়? তাছাড়া আমাদের আশেপাশে তো ওই দুটো বিল্ডিং ছাড়া আর কোনো বিল্ডিংই নেই। বসো তো। স্বর্ণা বসলে আলিফ ওর হাত টেনে বলল, বেশি লেগেছে? সরি, খেয়াল করিনি। স্বর্ণা মাথা নাড়ালো। না, বেশি লাগেনি। কি শীত পড়েছে দেখেছো? স্বর্ণা শালটাকে আরো ভালোভাবে গায়ে পেঁচিয়ে বলল, তোমার শালটা খোলো। কেন? স্বর্ণা অবাক হলো। আলিফ দুহাত ঘষে বলল, দাও না, দুজনে শেয়ার করে নেব। ইস, সরেন এখান থেকে। কি? আলিফ আহত স্বরে বলল, বসেন, আরেকটা শাল এনে দিচ্ছি। লাগবে না, যাও। বলে আলিফ অন্যদিকে তাকিয়ে বসে রইল। স্বর্ণা চারপাশ দেখলো, সামনের বারান্দা দেখলো। সে ভালো করেই জানে মিরাজ এত ভোরে জীবনেও ওঠে না। তারপর লাজো মুখে আলিফের পাশে বসে নিজের শালটা খুলে তাতে আলিফকেও জড়িয়ে নিল। আলিফ স্বর্ণার কানের কাছে মুখ নিয়ে বলল, কোরআনের ওই আয়াতটা মনে পড়ছে, স্বামী আর স্ত্রী একে অন্যের লিবাস। তুমি আমার পোশাক আর আমি তোমার পোশাক। আর এই শীতে পোশাক না হলে বাঁচে কি করে বলো তো? স্বর্ণা মৃদু হেসে বলল, ভালোবাসার উষ্ণতায় দুজনই বুঁদ হয়ে রইল। আর ওদিকে হিম হিম ঠান্ডায় উষ্ণতার অভাবে আরেকজন কাতরাতে লাগলো। দেয়ালে কপাল ঠেকিয়ে তাতে হাত মুঠো করে ঘুষি বসাতে লাগলো। আজ জামিলের বাসায় গেট টুগেদার পার্টি রাখা হয়েছে। মিরাজ জেসমিনকে নিয়ে সেখানে উপস্থিত। জেসমিন নিজেই মিরাজকে সেদিকে সরি বলে ওকে রাজি করিয়ে পার্টিতে নিয়ে এসেছে। কেন যেন আজ বন্ধুদের হই হুল্লোড় মন বসাতে পারছে না মিরাজ। চোখের সামনে ভোরবেলা দেখা বারান্দার দৃশ্যটা চোখে ভাসছে। আলিফের কোল ঘেঁষে এক শালের নিচে বসে থাকা স্বর্ণার চেহারাটা সুখী কবুতরের মতো লাগছিল। আর সেই দৃশ্যটা মিরাজের বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা দিতে লাগলো। ঘুরে ঘুরে কয় পেক গিলছে তা মিরাজ বলতে পারবে না। মদের নেশায় চুর হয়ে মাথা তুলতে পারছে না সে। চোখের সামনে কেবল স্বর্ণা বিভিন্ন রূপে বিভিন্ন ঢঙে ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। টলতে টলতে কোনো রকম বেসিনে নিচে এসে মাথা ঝুঁকিয়ে কল ছেড়ে দিল। খানিক পানি ঢালার পর অনেকটা সহজ হতে থাকলো। দুহাতে চুলগুলো পেছনে ঠেলে ভাবলো বাসায় চলে যাওয়া দরকার। জেসমিনকে খুঁজলো, সে এই ফ্লোরে নেই। কয়েকজনকে জিজ্ঞেস করতে একজন হাত দিয়ে দোতলা দেখিয়ে দিল। সামান্য টোলে উঠে গ্রিল ধরে দোতলায় উঠে দরজাটা ধাক্কা দিতেই তা দড়াম করে খুলে গেল। মিরাজের মনে হলো সে ভুল দেখছে। ওকে দেখে জেসমিন দ্রুত উঠে দাঁড়ালো। জামিলও সংকোচ নিয়ে পাশ ঘেঁষে বেরিয়ে গেল। জেসমিন মিরাজকে দেখে ফাঁকা হাসি হেসে ওকে ধরতে আসলে মিরাজ নিজের অজান্তেই প্রচণ্ড জোরে এক চর কষালো, জেতাতে জেসমিন ছিটকে পড়ল। আজকাল ভোরে ঘুম ভাঙার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। আর ঘুম ভাঙলেই জানালার পর্দা সরিয়ে ওই বাড়ির বারান্দাটা এক নজর দেখে নেওয়াটাও অভ্যাসে পরিণত হয়েছে মিরাজের। আজ মাথাটা তুলতে গিয়ে একটু ভার বোধ হতে লাগলো। মনে পড়ল গত রাতের কথা, জামিলের সঙ্গে একটা
তুলকালাম বেঁধে গিয়েছিল। জেসমিনকে ফেলেই চলে এসেছে মেরাজ। দুহাতের কোনোই হাঁটুতে ভর দিয়ে মাথাটা চেপে ধরে ভাবল, না আর না, এই জীবনে ভুলের বোঝা বড় বেশি ভারী হয়ে গেছে, এটা আরো বড় করতে চাই না। মেরাজ স্থির সিদ্ধান্ত নিয়েছে সে আজই জেসমিনকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেবে। ওকে গলা টিপে মেরে ফেলতে পারলে বেশি খুশি হতো মেরাজ। চোখ পড়ল বেডসাইডে টেবিলে ওর আর জেসমিনের বিয়ের ছবির দিকে। প্রচণ্ড রাগে ফুঁসে উঠল। হাতের কাছে পেপার ওয়েটটা ছুঁড়ে মেরে ছবিটা চুরমার করে হিসিস করে বলল, তোর জন্য আজ আমি আমার সোনার বউটাকে হারিয়েছি, তোর জন্য বজ্জাত মহিলা। মেরাজ দু চোখে নোনা জল বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে মাফ করো স্বর্ণা, প্লিজ আমাকে মাফ করো বলে ডুকরে কেঁদে উঠল মেরাজ। দুবার নামতে গিয়েও বেরোতে পারেনি স্বর্ণা। আলিফ ওকে আটকে ফেলেছে। আরে এত যাবার জন্য অস্থির কেন? আমি নাস্তা পরে খাবো, চুপ করে শুয়ে থাকো তো। এই শীতে কেউ এত সকালে ওঠে না। আপনার যতক্ষণ মন চায় লেপ মুড়ি দিয়ে পড়ে থাকুন না, না করেছে কে? আমার কাজ আছে না? স্বর্ণা প্রতিবাদ জানালো। আর মনে কোনো কাজ নেই। আলিফ বলল। স্বর্ণা হঠাৎ আলিফের পিঠে জোরে চিমটি দিতেই লাফিয়ে উঠল। উফ, দেখি নখগুলো। আমার নখ নেই, দেখুন। খিলখিল হাসিতে ভেঙে পড়ল স্বর্ণা। আলিফকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, চিমটি দিলে কেন? এর জন্য এবার শাস্তি পেতে হবে। স্বর্ণার হাসি বন্ধ হয়ে গেল। মেরাজ নাস্তা খেতে খেতে ময়নার মাকে ডাকলো। ময়নার মা এত্র এসে দাঁড়ালো। জি ভাইজান। মেরাজ মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে তার হাতে দিল। ময়নার মা চোখ গোল করে বলল, এটা কি টেহা ভাইজান? মেরাজ বলল, ময়নার মা, তুমি এই বাড়িতে কাজ করছো কত বছর হলো? তা তো ভাইজান পিরাই 7 বছর হইব। কেন ভাইজান? তোমাকে তাহলে বিশ্বাস করতে পারি? 100 বার ভাইজান, কেন করবেন না? তাহলে শোনো, তুমি কি জানো তোমার আগের ভাবি যে রাস্তার ওই পারের বাড়িটাতে থাকে? ময়নার মা কাচুমাচু মুখ করে বলল, হ্যাঁ জানি তো। মেরাজ একটা ছোট্ট খাম ওর হাতে দিয়ে বলল, এটা লুকিয়ে তোমার ওই ভাবির হাতে দিবে। কিভাবে দিবে তা তুমি জানো, শর্ত একটাই, কেউ যেন না জানে, মনে থাকবে? কিন্তু ভাইজান। 500 আপাতত রাখো, চিঠি পৌঁছাতে পারলো আরো 1000 পাবে। এখন বলো কাজটা পারবে? না পারলে বলো লোক আছে। না না ভাইজান, এইটা কোনো কাম আমি আজকাই দিয়া আমু, কাক পকিও টের পাইব না। গুড।